পাইকারিতে চালের দাম কমলেও খুচরা পর্যায়ে প্রভাব নেই। আমনের অপেক্ষায় সব পক্ষ। নদীতে আহরণে নিষেধাজ্ঞার জেরে কমেছে মাছের যোগান। তারা মজুত করে রেখে দেয়, তারা কম রেটে বেচতে থাকে। কামাই নাই, রোজগার নাই। আবার ওই যে 60 টাকা 70 টাকা চালের কেজি। কালীবাউস মাছ নিলাম 600 টাকা কেজি, গত সপ্তাহে নিয়েছিলাম 500। তিক্ত অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন 309 জন। বললেন, মানব পাচারকারী মাফিয়া চক্রে জড়িয়ে পড়েছে কোনো প্রবাসী। কানাডার সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যারিফ নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। চাল নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পর এখনো ঢিমে তালে চলছে দেশীয় চালের যোগান। রাজশাহী বাদে ভারতীয় চাল আমদানির বড় প্রভাব নেই, ফলে সার্বিক বেচাকেনা কমেছে। ব্যবসায়ীরা জানালেন, 1 মাস পর আমন ধান উঠলে বাজারের আসল অবস্থা বোঝা যাবে। যদিও পোলাও চালের দাম বাড়ার ব্যাখ্যা নেই কারো কাছেই। আরও জানাচ্ছেন সহকর্মীরা। চালের বাজার যেন ধুধু প্রান্তর, অর্থাৎ এখানে ক্রেতার দেখা আমরা যতক্ষণ ধরে আছি আমরা খুব একটা ক্রেতার দেখা পাইনি এবং সব ব্যবসায়ীরাই অলস সময় কাটাচ্ছেন। এর একটি বড় কারণ হচ্ছে চালের দামে পাইকারি বাজারে যতটা প্রভাব পড়ছে বলে আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি। সরকারের প্রতিবেদনে বলা হয়েছে যে চালের দাম প্রায় 1% মতো কমেছে। ভারতীয় চালের আমদানি শুল্ক কমানোর কারণে সেটির কারণে বাজারে প্রভাব পড়েছে, কিন্তু খুচরা বাজারে এসে কিন্তু সেই প্রভাবটা আপনার খুব বেশি চোখে পড়বে না। সবচেয়ে বেশি এই মুহূর্তে বেচাকেনা হয় মিনিকেট। 72 থেকে 80 টাকার মধ্যে এই চালটির দাম ওঠানামা করছে। ভারতীয় যে মিনিকেট আসে সেটির দামও প্রায় একই রকম। যেটি BR28 বা মোটা জাতের চাল সেগুলোর দাম 55 থেকে 60 টাকার মধ্যে ওঠানামা করছে। ইন্ডিয়ান যে নাজিরটা ওটা আপনি 72 থেকে 76 টাকা। মূলত সবাই তো ইন্ডিয়ান চালটাকে যখন যদি ইন্ডিয়ান চাল বলা হয় অনেকজনে নেয় না। সরকার দেখতে হবে যে একটা কর্পোরেট কোম্পানি কত টন মাল কিনলো, মেলের কত টন মাল কিনলো, কী দামে কিনলো, এগুলো তারা নথিপত্র করুক। এই মুহূর্তে যেহেতু ছুটির মৌসুম আসে, এই সময়টা সাধারণত পোলাও চালের দাম বাড়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে থেকেই পোলাও চালের দাম বস্তা প্রতি প্রায় 400 টাকা বেড়েছে। সেটি খুচরা বাজারে গিয়ে সে ফলে 120 টাকা হয়ে যাচ্ছে এই ধরনের দোকানে। আবার প্যাকেটজাত হয়ে গেলে সেই দাম কিন্তু প্রায় 150 টাকা ছুঁই হয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে সেটি খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। এবারে আমরা শেরপুরের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু ঘুরে দেখেছি যে চালের বাজার কিন্তু আসলে মোটা এবং সরু চাল দুটোই কিন্তু সেই আগের দামে চেয়ে 1 টাকা 2 টাকার দামে বেশি বিক্রি হচ্ছে। সাধারণ খুচরা ক্রেতারা বলছে যে চাউলগুলো আগে বস্তা প্রতি 1500 থেকে 1600 টাকায় তারা বিক্রি, কিন্তু সেই চাউলগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকার মধ্যে। 25 কেজি বস্তা নিতাম 14 থেকে বড় জোর 1500 টাকা নিত, আর না হলে 1450 নিত। আর এখন এই চাউলটার দাম 1900 টাকা। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছে যে তারা যে বেশি দামে কিনলে সেই বেশি দামে তাদেরকে বিক্রি করছে। এখানে ব্যবসায়ীরা তারা নিজেরা সেই চাউলের বাজারে কিন্তু পাইকারি যে দাম সে দামে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। ইন্ডিয়ান থেকে যারা চাউল আমদানি করতেছে তারা মজুত করে রেখে দেয়, তারা কম রেটে বেচতে থাকে। তারা বলে আমগর বেশি দাম কিনা। আশা রাখি সামনে নতুন ধান কাটার পরে চাউলের বাজারটা আগের চেয়ে একটু কমবে। আমি এখন চলে যাব উত্তরাঞ্চলে চালের বাজার জানতে দিনাজপুরে আমার সহকর্মী মুরাদ ইমাম কবিরের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের হিলির চালের বাজারে। আমরা দেখছি চাল আমদানির প্রথম দিকে চালের দাম কেজি প্রতি 4-5 টাকা কমে আসলেও কিন্তু গত 1 মাস ধরে বাজার কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। দোকানিরা আমাদেরকে বলছে যে প্রতি কেজি মোটা চাল 48 থেকে 52 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে এবং চিকন যেটি সেটি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কামাই নাই, রোজগার নাই। আবার ওই যে 60 টাকা 70 টাকা চালের কেজি। জনগণের তো অসুবিধা হয়ে যাচ্ছে। তেলের দাম বেশি, চালের দাম বেশি, ডালের দাম বেশি। 3 সপ্তাহের মধ্যে নতুন আমন ধান কৃষকের ঘরে চলে আসবে, তখন বাজারের পরিস্থিতি হয়তো কিছুটা কমে আসতে পারে। বাইরে আগে বেশি দামে চাল অনেক গিয়েছে, এখন বাজারের দাম কম কিন্তু কোনো ক্রেতা নাই। নতুন ধান আমাদের দেশে উঠতেছে এই আরও 1 মাস বা 15 দিনের ভিতরেই। ধান ওঠার পর দেখা যাচ্ছে আরও দাম কিছুটা কমবে। সরকার চাল আমদানিতে আরও 1 মাস সময় বাড়িয়েছে। তো এখন দেখা যাক যে সবশেষ এখানে চালের বাজারের কি অবস্থা তৈরি হয়। সাগর এবং নদ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় আহরণ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান বেশ কম, এজন্য মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা।
তবে সবজির দাম কিছুটা কমলেও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। বিক্রেতারা বলছেন সপ্তাহ গড়ালে সরবরাহ বাড়ার পাশাপাশি স্বস্তি ফিরবে দোকানে। মাছের বাজারে অস্বস্তি কমছে না। আগামী রোববার পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগর নদীতে জাল ফেলতে পারছে না জেলেরা। ফলে বাজারে নদ নদী ও সামুদ্রিক মাছের যোগান নেমেছে তলানিতে। চাহিদা বেড়েছে বিল ও চাষের মাছের। আর এই সুযোগে চাষের মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। 450 থেকে 500 টাকা কেজি নিচে মিলছে না রুই কাতলা। আয়ের বোয়ালের দেখা মিললেও গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। 1000-1200 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি। দামটা একটু বেশি। রবিবার হইলে তো মনে করেন যে চলে না, বড় মাসে যে মাছ কিলো ওই মাছ সবসময় পাওয়া যায় সচরাচর। কালীবাউস মাছ নিলাম 600 টাকা কেজি, গত সপ্তাহে নিয়েছিলাম 500-100 টাকা কেজিতে বাড়ছে আর কি। খাইতে হলে তো কিনতে হইব, করার তো নাই কিছু। ইলিশ মাছ ধরা তো একটু বন্ধ, নদীর মাছে এজন্য আসে কম, ঠিক আছে। এগুলো বর্তমানে চাষের মাছটা একটু চাহিদা বেশি। শোল মাছ বেচতেছি 600 টাকা কেজি, এবারে কাতল মাছ 4 কেজিটা বেচে 450 টাকা কেজি, এবারে 3 কেজি ওদের রুই মাছ বেচতেছি 450। দাম কিছুটা কমলেও এখনো নাগালের মধ্যে নেই বেশিরভাগ সবজি। গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম সামান্য কমেছে। তবে বেগুন, শসা, সিম, টমেটোর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। কেজিতে 50 টাকা কমে কাঁচামরিচ মিলছে 200 টাকায়। 1 কেজি তাল বেগুনের জন্য দিতে হবে 150 টাকা। পেঁপে ছাড়া 60 থেকে 70 টাকা কেজি নিচে নেই কোনো সবজি। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গড়ালে যোগান আরও বাড়বে, তখন স্বস্তি ফিরবে, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। বেগুন 120 টাকা, মনে করেন যে সিম ধরেন আপনার 120 টাকা, সবটা জিনিসের দাম এখন বাড়তিছে। একটা লাউ কিনতে গেলে মনে করেন যে 70 থেকে 80 টাকা, এরকম হয় না। এখন কিছু তো করার নেই, আমাকে খাইতে তো হইবই। 100 না 200 হইলেও আমাকে খাওয়াই লাগবে, কিনেই লাগবে, না কিনে তো আমাকে উপায় নেই। সাপ্লাই বাড়তেছে, তারপরে মানে আমদানি হইতেছে, দাম আরো কমবো। 175 থেকে 180 টাকা কেজিতে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়ে লেয়ার মিলছে 320 থেকে 330 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের প্রস্তুতির সময় 35টি ট্রলার জব্দ করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা হয় 35টি মাছ ধরার ট্রলার, তবে নৌযানগুলোতে কোনো জাল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই জাল নদীতে ফেলে দেয়, যেন নিষেধাজ্ঞা অমান্যের প্রমাণ না মেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্রলারগুলো জয়ালভাঙা এলাকায় আনা হয়েছে। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় শেষ না হওয়া পর্যন্ত নৌযানগুলো ওখানেই থাকবে। প্রত্যেক ট্রলার মালিককে 1000 টাকা করে জরিমানাও করা হয়েছে। ভয়াবহ প্রতারণা আর নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন 309 জন বাংলাদেশি। সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। জানান, মানব পাচার, মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি, তাদের কারণেই অর্থ করে গেছে, নষ্ট হয়েছে সময়, আর যে ট্রমার মধ্য দিয়ে তিনি দিন কেটেছে তাদের, তা থেকে বেরিয়ে আসা কঠিন। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা লক দেয় নাই, লক টান দিয়ে দিছি ফাল, এদের রানি অবস্থায় বাদে এমনি এরা দৌড়াইছি 2-1 পাক। আমি রুট পারে একটা লেবির কাছে আশ্রয় নিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি। নই জাগার গোড়া নিলে তো মারা 1 কোয়ার শেষ হইতাম, 40 লাখ যাইতে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। ভাই ভাইসে আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্দ আসছে। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি, এতটুকু আমি বলতে পারি ভাই। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলের অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ, সেসব মাফিয়া চক্রে জড়িত কোনো বাঙালি। বাংলাদেশের বাইরেও জড়িত ছিল, বাট লিবিয়া মাফিয়ারাও জড়িত ছিল, সব কিছু মিলে আর কি এরকম। কি আশায় গিয়েছিলেন লিবিয়া থেকে? ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম, ইটালি পাড়ি দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য 5 বছর থাকলাম কিন্তু হলো না। লাস্টে কি খবর, না খায়া জীবনযাপন করে পার হয়ে আসলাম।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে আগুনের লেলিহান শিখায় পোড়া সেই কারখানা এখন ধ্বংসস্তূপ। শ্রমিকদের কোলাহল, কর্মচাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। অগ্নিকাণ্ডের ৮ দিন পরও বের হচ্ছে ধোঁয়া। সেদিনের ভয়াবহতা এখনও ভুলতে পারছেন না শ্রমিকরা। জমা পড়েনি ২ তদন্ত কমিটির রিপোর্টও। ইপিজেডের মতো বিশেষায়িত অঞ্চলে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল নামে কারখানা দুটি ছিল কর্মচাঞ্চল। এখন অনেকটা ধ্বংসস্তূপ, নেই কোলাহল, কর্মযোগ্য। কারখানার কয়েকটি ফ্লোর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ইপিজেডের মতো সংরক্ষিত অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের আতঙ্ক কাটেনি এখনো। আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আসলে এই ইপিজেডে আগে কখনো এরকম দেখিনি, এটাই প্রথম। ভয় না, আমার কাছে ছবি তো আছে, ভয়ানক ধুমা, পুরা কালো হয়ে গেছে। ফায়ার সার্ভিস উচিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে এনশিওর করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একটা শ্রমিক হারানো মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস হওয়া। ইপিজেডে ব্যস্ত সব কারখানায় কাজ করে শত শত শ্রমিক। বেশিরভাগ কারখানা বহুতল, কিন্তু অগ্নি নির্বাপনে সক্ষমতার ঘাটতি স্পষ্ট। অ্যাডামস ক্যাপ কারখানার আগুন ১৭ ঘন্টায়ও নেভানো যায়নি। যদি অক্ষমতা থাকে সেটা আসলে প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে একটা ঘটনা ঘটছে, সেটা আমরা কিভাবে আমরা একটু হাইড করে নিজেকে সেভ করব, ওইটা করতে গিয়ে হয় কি আরেকটা বড় ধরনের দুর্ঘটনা আমরা সম্মুখীন হই। ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষের গঠিত আলাদা দুটি কমিটির তদন্ত চলছে। কারখানায় অগ্নি নিরাপত্তা অনুমোদন বা গাফিলতি ছিল কিনা তাও আলোচিত হচ্ছে। অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি, যার পরিপ্রেক্ষিতে ওনারা যে ২০০৮ সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। গত ১৬ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ইপিজেডের ৫ নম্বর সড়কের এই কারখানা। ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো। কর্মরত ৭০০-র বেশি শ্রমিক নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হয়নি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও ব্যাপক বাণিজ্য যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও কানাডা। অটোয়ার সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সম্প্রতি ট্যারিফের নেতিবাচক দিক নিয়ে কানাডার প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের এক বক্তব্য একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হলে ক্ষিপ্ত হয়ে এমন সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দুই দেশের বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে কানাডায় মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার বন্ধের হুমকি দিয়েছিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই কঠোর শুল্ক নীতির জালে কানাডাকে আটকে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে অটোয়াও নিয়েছে পাল্টা পদক্ষেপ। এই ইস্যুতে সমঝোতার পথ খুঁজতে কয়েক সপ্তাহ ধরেই চলছিল দুই দেশের বৈঠক। তবে শেষ পর্যন্ত সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি কানাডা থেকে প্রচারিত এক বিজ্ঞাপনে ট্যারিফের নেতিবাচক দিক নিয়ে প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য প্রকাশ করা হয়। ১৯৮৭ সালের ভিডিওটিতে রিগানকে বলতে শোনা যায়, এ ধরনের শুল্ক নীতির ফলে মানুষ চাকরি হারায়, তৈরি হয় বাণিজ্য যুদ্ধ। ভিডিওটি মার্কিন প্রেসিডেন্টের নজরে এলে বেশ ক্ষুব্ধ হন তিনি। নেন কানাডার সাথে সকল আলোচনা বন্ধের সিদ্ধান্ত। দাবি করেন ট্যারিফ নিয়ে মার্কিন সিদ্ধান্তকে প্রভাবিত করতে এমন কাজ করেছে অটোয়া প্রশাসন। মার্কিন শুল্ক নিয়ে প্রতারণামূলক প্রচারণা চালানোর অভিযোগ তোলেন কানাডার বিরুদ্ধে। এর আগে চলতি মাসের শুরুতে বাণিজ্য আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমনে কানাডার গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কমানোর বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। অটোয়ার সাথে একটি সর্বাত্মক বাণিজ্য চুক্তির ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
তবে হঠাৎই আবারও অবনতি হয় পরিস্থিতির। গেল বুধবার কানাডার প্রধানমন্ত্রী জানান, আগামী 1 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে রফতানি দ্বিগুণ করতে চায় অটোয়া, কারণ মার্কিন শুল্ক তাদের বিনিয়োগকে থামিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে কানাডার বাজারে মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।